আসসালামু আলাইকুম। হ্যালো বিউটিফুল পিপল অফ বাংলাদেশ। স্টাডি অ্যান্ড ট্রাভেল উইথ আজারুল থেকে বরাবরের মতো আমি মোহাম্মদ মাহফুজ মিয়া নতুন একটি রোগ সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজ আমি যেই রোগ সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্ট্রোক। তবে বিশ্বব্যাপী 25% মানুষ এই রোগে আক্রান্ত হয়ে থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই রোগের রেশিও কম হলেও এটি খুবই বিপজ্জনক। বাংলাদেশে 100 জন মানুষের মধ্যে একজন মানুষ এই রোগে আক্রান্ত হয়ে থাকে। এই রোগ নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে প্রচুর পরিমাণ বিভ্রান্তি এবং অনেক ধরনের মিথ রয়েছে। তা আজকে আমরা জানার চেষ্টা করব এবং সেই বিষয় ভালোভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব। কোনটি স্ট্রোক এবং কোনটি স্ট্রোক নয়, কোন ধরনের লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো আমরা দ্রুত আমাদের হসপিটালে যাওয়া উচিত, না হয় আমাদের জীবন সংকটাপন্ন হতে পারে। সেরেব্রোভাস্কুলার অ্যাটাক অর্থাৎ স্ট্রোক নিয়ে জানার আগে আমরা একটি ভুল ধারণা ক্লিয়ার করব। সেটি হচ্ছে, অনেকেই মনে করে যে স্ট্রোক মানে হচ্ছে হৃৎপিণ্ডের অর্থাৎ হার্টের কোনো সমস্যা। এটি একটি ভুল ধারণা। স্ট্রোক হচ্ছে আমাদের মস্তিষ্কের একটি জটিল রোগ। হার্টের কাজ শুধুমাত্র রক্ত পাম্প করা। যখন মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণ ব্লাড পৌঁছাতে পারবে না, অথবা মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণ রক্ত যেতে ব্যাহত হবে, অথবা সেই সাথে অনেক সময় দেখা যায় যে মস্তিষ্কে থাকা আর্টারি যখন রাপচার হয় অথবা ক্ষতিগ্রস্ত হয়, ব্লিডিং হয়, তখনই আমাদের স্ট্রোক হতে পারে। ব্রেন আমাদের শরীরের কন্ট্রোল সেন্টার। এটি আমাদের শরীরের সব ধরনের চলাফেরা, মুভমেন্ট এবং স্মৃতিশক্তি, চিন্তা চেতনা, শরীরের সকল ধরনের মৌলিক যেই কাজগুলো আছে সকল কিছুই নিয়ন্ত্রণ করে থাকে। সেই সাথে শ্বাস প্রশ্বাস এবং হৃদস্পন্দনের মতো অনিচ্ছিক কাজগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। ব্রেনের কোষ হচ্ছে নিউরন। এই নিউরন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, আর এই অক্সিজেন বহন করে থাকে ব্লাড অ্যাজ এ গাড়ি হিসেবে। আর আর্টারি হচ্ছে সেই রক্তের রাস্তা। যখনই সেই আর্টারিতে কোনো কারণে কোনো ব্লকেজ অথবা কোনো প্রবলেম বা জটিলতা দেখা দেয়, তখনই আমাদের স্ট্রোক হতে পারে। এখন জানবো স্ট্রোক কী। স্ট্রোক হলো এমন একটি জটিল অবস্থা যেখানে রক্ত মস্তিষ্কে সঠিক পরিমাণে পৌঁছাচ্ছে না, অথবা কোনো ব্লকেজ হওয়ার কারণে আর্টারিতে, যখন মস্তিষ্ক পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পায় না, অথবা কোনো কারণে যদি আর্টারি ক্ষতিগ্রস্ত অথবা রাপচার হয়ে থাকে, সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণ ব্লিডিং হয়ে সেখানে মস্তিষ্কে চাপ সৃষ্টি করতে পারে, যার ফলে আমাদের স্ট্রোক হয়ে থাকে। স্ট্রোকের প্রকারভেদ। স্ট্রোক প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে ইসচেমিক স্ট্রোক এবং অন্যটি হচ্ছে হ্যামোরেজিক স্ট্রোক। তবে এই দুই ধরনের স্ট্রোকের মধ্যে 85% স্ট্রোকই হয়ে থাকে ইসচেমিক স্ট্রোক, আর বাকি 15% হচ্ছে হ্যামোরেজিক স্ট্রোক। ইসচেমিক স্ট্রোক আমরা তখনই বুঝি, অর্থাৎ মস্তিষ্কের যে আর্টারি রয়েছে এই আর্টারিতে যদি কোনো কারণে প্লাগ অথবা কোনো অ্যাথেরোস্ক্লেরোসিস এসে জমে ব্লাড সাপ্লাইকে ব্যাহত করে থাকে, তখনই আমরা বলে থাকি ইসচেমিক স্ট্রোক। আর হ্যামোরেজিক স্ট্রোক আমরা তখনই বলে থাকি যখন আমাদের মস্তিষ্কে থাকা আর্টারিগুলো বিশেষ করে কোনো কারণে যখন ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বা রাপচার হয়ে থাকে, সেখানে প্রচুর ব্লিডিং হয় এবং ইন্ট্রাক্রেনাল প্রেশার বেড়ে যায়, যার ফলে আমাদের স্ট্রোক হয়ে থাকে। এই ইসচেমিক স্ট্রোক আবার দুই ধরনের। একটি হচ্ছে থ্রম্বোটিক স্ট্রোক, আরেকটি হচ্ছে অ্যাম্বোলিক স্ট্রোক। এই থ্রম্বোটিক স্ট্রোক মূলত হয় যখন বিশেষ করে আমাদের মস্তিষ্কের আর্টারিতে কোনো প্লাগ সৃষ্টি হওয়ার কারণে, অথবা বিশেষ করে অ্যাথেরোসিস জমার কারণেই হয়ে থাকে। আর অ্যাম্বোলিক স্ট্রোক হচ্ছে মূলত যখন আমাদের শরীরের বা অর্গানের অন্য কোনো পার্ট থেকে কোনো ধরনের অ্যাম্বোলিজম এসে মস্তিষ্কের কোনো আর্টারিকে ব্লক করে থাকে, তখনই আমরা বলে থাকি এটিকে অ্যাম্বোলিক স্ট্রোক। এই থ্রম্বোটিক স্ট্রোকের জন্য সবচাইতে বেশি দায়ী হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। আর এই অ্যাথেরোস্ক্লেরোসিস আমাদের মস্তিষ্কের আর্টারিতে জমতে সাহায্য করে। যেই ধরনের রোগগুলো সেগুলো হচ্ছে প্রধানত হাইপারটেনশন, ডায়াবেটিস, হাই কোলেস্টেরল, স্মোকিং, ওল্ড এজ এবং ওবেসিটি। এই ধরনের ঝুঁকি যাদের মধ্যে রয়েছে তাদের মস্তিষ্কের মধ্যেই অ্যাথেরোস্ক্লেরোসিস জমে থাকে। এই ধরনের প্রবলেম যাদের রয়েছে তাদেরই মূলত ধমনির মধ্যে থাকা আর্টারিতে রাপচার হয়ে থাকে, অর্থাৎ ইনজুরি হয়ে থাকে। তখনই সেখানে প্লাগ সৃষ্টি হয়ে থাকে। সেই প্লাগ যখন ভেঙে যায়, অর্থাৎ প্লাগ যখন রাপচার হয়ে থাকে, তখনই সেখানে প্লাটিলেট অ্যাক্টিভেট হয়। এই প্লাটিলেট যখন অ্যাক্টিভেট হয় তখনই থ্রম্বাস ফর্মেশন হয়। আর এই থ্রম্বাসই মূলত আমাদের আর্টারিকে ব্লক করে থাকে এবং এর ফলে ব্লাড ফ্লো কমে যায়।
এবং অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। যখনই অক্সিজেনের ঘাটতি দেখা দেয় তখন আমাদের মস্তিষ্কের মধ্যে অর্থাৎ নিউরনসগুলা ক্ষতিগ্রস্ত হয়, নেক্রোসিস হয় অর্থাৎ মারা যেতে থাকে। তখনই মূলত আমাদের থ্রম্বোটিক ইসচেমিক স্ট্রোক হয়ে থাকে। সেকেন্ড, অ্যাম্বোলিক ইসচেমিক স্ট্রোক। অ্যাম্বোলিক ইসচেমিক স্ট্রোক মূলত থ্রম্বোটিক ইসচেমিক স্ট্রোকের মতো না। থ্রম্বোটিক ইসচেমিক স্ট্রোকে প্রধানত কি হয়ে থাকে? মস্তিষ্কেই ক্লট সৃষ্টি হয়ে থাকে। বাট অ্যাম্বোলিক ইসচেমিক স্ট্রোকে মস্তিষ্কে প্লাগ সৃষ্টি হয় না। আমাদের শরীরের অন্য কোনো অর্গান থেকে ক্লট সৃষ্টি হয়ে সেটি মস্তিষ্কে এসে মস্তিষ্কের আর্টারিকে ব্লক করার মাধ্যমে এই স্ট্রোক হয়ে থাকে। আর এই স্ট্রোক হয়ে থাকে মূলত যাদের হার্টের কোনো ধরনের ডিজিজ রয়েছে তাদের ক্ষেত্রে। বিশেষ করে যে সকল ডিজিজ দায়ী সেগুলো হচ্ছে আর্ট্রিয়াল ফিব্রিলেশন, মাইকার্ডিয়াল ইনফ্রাকশন, হার্ট ডিজিজ এবং ইনফেক্টিভ অ্যান্ডোকার্ডাইটিস। এগুলো যখন হয়ে থাকে তখন বিশেষ করে যেটি হয়, আমাদের যে ব্লাড ফ্লো হয়ে থাকে সেই ব্লাড ফ্লোর মাধ্যমে যে অ্যাম্বুলাস অর্থাৎ ব্লাড ক্লট মস্তিষ্কে এসে পৌঁছায়। মস্তিষ্কে এসে পৌঁছানোর মাধ্যমে তখন আর্টারিকে ব্লক করার মাধ্যমে অক্সিজেন সাপ্লাইকে কমিয়ে দেয়। আর অক্সিজেন সাপ্লাই যখন কমে যায় তখনই মূলত আমাদের ব্রেনের টিস্যু অর্থাৎ ব্রেনের যে নিউরন সেলগুলো সেগুলো মারা যেতে থাকে। তখনই আমাদের স্ট্রোক হয়। আর এই স্ট্রোকটিকে বলা হয়ে থাকে অ্যাম্বোলিক ইসচেমিক স্ট্রোক। এখন জানবো হ্যামোরেজিক স্ট্রোক। অর্থাৎ স্ট্রোকের প্রধান যেই দুইটি কারণ সেটি হচ্ছে ইসচেমিক স্ট্রোক এবং হ্যামোরেজিক স্ট্রোক। এই হ্যামোরেজিক স্ট্রোক মূলত হয়ে থাকে অর্থাৎ আমাদের মস্তিষ্কের ভিতরে যে আর্টারিগুলো রয়েছে সেই আর্টারিগুলো যদি কোনো কারণে ফেটে যায় অথবা ক্ষতিগ্রস্ত হয়, ব্লিডিং হয়, তখনই মূলত আমরা বলে থাকি হ্যামোরেজিক স্ট্রোক। এই হ্যামোরেজিক স্ট্রোক আবার দুই ধরনের। একটি হচ্ছে ইন্ট্রাসেরেব্রাল হ্যামোরেজিক স্ট্রোক এবং অন্যটি হচ্ছে সাব আর্কনয়েড হ্যামোরেজিক স্ট্রোক। ইন্ট্রা সেরেব্রাল হ্যামোরেজিক স্ট্রোক মূলত হয়ে থাকে প্রচুর পরিমাণ নর্মালি হাইপার টেনশনে যারা ভোগে তাদের ক্ষেত্রেই হয়ে থাকে। সেকেন্ড, সাব আর্কনয়েড হ্যামোরেজিক স্ট্রোক। সাব আর্কনয়েড হ্যামোরেজিক স্ট্রোক মূলত আমাদের মস্তিষ্কের অর্থাৎ ব্রেনের একটি অংশ রয়েছে যেখানে সেরেব্রাল স্পাইনাল ফ্লুইড থাকে। এই সেরেব্রাল স্পাইনাল ফ্লুইডের সাথে যখন আর্টারি অর্থাৎ আর্টারি রাপচার হয় এবং ব্লিডিং হয়, ব্লিডিং হওয়ার কারণে সেরেব্রাল স্পাইনাল ফ্লুইডের সাথে এই ব্লাড মিশে গিয়ে ইন্টারক্রেনিয়াল প্রেশারকে বাড়িয়ে দেয়। এই বাড়িয়ে দেওয়ার মাধ্যমে আমাদের মূলত হ্যামোরেজিক স্ট্রোক করে থাকে। আর এই হ্যামোরেজিক অর্থাৎ সাব আর্কনয়েড হ্যামোরেজিক স্ট্রোক করে থাকে। এই সাব আর্কনয়েড হ্যামোরেজিক স্ট্রোক করার জন্য কিছু রোগ প্রধানত দায়ী। ফার্স্ট, ব্রেন অ্যানুরিজম। সেকেন্ড, হাইপারটেনশন। থার্ড, হেড ইঞ্জুরি। ফোর্থ, অ্যান্টিকোয়াগুলেন্ট ওভার ইউজ। ফিফথ, ব্রেন টিউমার। সিক্স, সেরেব্রাল অ্যামাইলয়েড অ্যাঞ্জিওপ্যাথি। সেভেন, কোকেইন অ্যান্ড অ্যামফেটামিন ওভার ইউজ। প্রধানত দুই ধরনের স্ট্রোক ব্যতীত আরও একটি স্ট্রোক রয়েছে যাকে বলা হয়ে থাকে মিনি স্ট্রোক অর্থাৎ টিআইএ, ট্রানজিয়েন্ট ইসচেমিক স্ট্রোক। এই ট্রানজিয়েন্ট ইসচেমিক স্ট্রোক অর্থাৎ মিনি স্ট্রোকটি একটি ওয়ার্নিং স্ট্রোক হিসেবে কাজ করে থাকে। এই স্ট্রোক হলে সাধারণত 2-1 ঘন্টার মধ্যে অর্থাৎ ব্লাড ফ্লো যদি কমেও যায় সেই ক্ষেত্রে 2-1 ঘন্টার মধ্যে রোগী সুস্থতা লাভ করে। তবে এটি একটি যেহেতু ডেঞ্জার সাইন হিসেবে কাজ করে থাকে, ভবিষ্যতে তার বড় ধরনের স্ট্রোক হতে পারে। এই বড় ধরনের স্ট্রোক যেন না হয় তার জন্য আমাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে চলতে হবে। তবে এই ছোট অর্থাৎ মিনি স্ট্রোক হওয়ার জন্য যেই কারণগুলো সবচাইতে বেশি দায়ী সেটি হচ্ছে স্মল থ্রম্বাস, স্মল অ্যাম্বুলাস এবং সবচাইতে বড় প্রধান কারণ তা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। বেঁকে যাওয়া। 2, কথা জড়িয়ে যাওয়া। 3, এক চোখে অথবা চোখে ঝাপসা দেখা। 4, মাথা ঘুরানো। 5, হাঁটতে সমস্যা হওয়া। 6, হাত পা অবশ হয়ে যাওয়া। এই সমস্যাগুলো সাধারণত 1 ঘন্টা সময় ধরে স্থায়ী হয়ে থাকে। তবে এই ধরনের মিনি স্ট্রোক বড় ধরনের স্ট্রোকের গুরুত্বপূর্ণ একটি বিপদ সংকেত। এখন জানবো স্ট্রোকের সাধারণ কিছু লক্ষণ। 1 নম্বরে সে কথা বলতে পারবে না অর্থাৎ অস্পষ্ট কথা বলবে। 2, তার মুখ যে কোনো এক পাশে বেঁকে যাবে। 3, এক চোখে সে দেখতে পাবে না অথবা চোখে অস্পষ্ট দেখতে পাবে। 4, তার মাথা ঘুরানি থাকবে। 5, সে ভালোভাবে হাঁটতে পারবে না। 6, হাত পা তার অবশ হয়ে আসবে। 7, এক হাত অথবা এক পা তার অবশ হয়ে যাবে অথবা সে নড়াচড়া করতে পারবে না। 6, তার মাসেল উইকনেস দেখা দেবে অর্থাৎ শরীরের শক্তি কমে আসবে, হাত পায়ের শক্তি কমে আসবে।
হেমোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে কিছু অতিরিক্ত লক্ষণ রয়েছে। সেগুলোর মধ্যে ১ নম্বর লক্ষণ রয়েছে রোগী সে বারবার বলতে থাকবে যে, "আমি আমার জীবনের সবচাইতে বেশি মাথা ব্যথায় ভুগতেছি, যা আর কখনো আমার হয়নি।" ২ তার অর্থাৎ খিঁচুনি হবে। ৪ বারবার বমি হতে থাকবে এবং ৫ অর্থাৎ সে অজ্ঞান হয়ে যাবে। ৬ তার কনসিয়াস কমে যাবে। ৭ অর্থাৎ পিপিল তার চোখের মধ্যে যে পিপিল রয়েছে সেটি বড় হয়ে যাবে। এই ধরনের লক্ষণ যদি আমরা দেখি, বিশেষ করে আমরা পেশেন্টদের ক্ষেত্রে বা যারা বাড়িতে এই ধরনের লক্ষণ দেখতে পেলে ফার্স্ট রুলস নামে একটি রুলস আছে, তা ফলো করতে পারি। অর্থাৎ ফার্স্ট রুল বলতে বোঝা হচ্ছে, ফার্স্ট রুলসের অ্যাপ দিয়ে বোঝায় অর্থাৎ ফেস। রোগীর যদি ফেস একদিকে বেঁকে যায় সেক্ষেত্রে আমরা ধরতে পারি এটি একটি প্রধান কারণ। ২ অর্থাৎ অর্থাৎ আর্ম, তাকে যদি বলা হয় তার ২টি হাতকে উঁচু করতে, সে ২টি হাত উঁচু করতে পারলেও একটি হাত সে ধরে রাখতে পারবে না, তার নিচে পড়ে যাবে। এবং এস অর্থাৎ তার বিশেষ করে সে স্পিচ অর্থাৎ ঠিকঠাক মতো কথা বলতে পারবে না, বা অনেক সময় কথা বলতে পারলেও সে এলোমেলো কথা বলতে থাকবে। এবং লাস্ট টি অর্থাৎ টাইম হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। যত দ্রুত সম্ভব তাকে হসপিটাল নিয়ে যেতে হবে, কারণ বলা হয়ে থাকে টাইম ইজ ব্রেন। যত দ্রুত সম্ভব হসপিটাল নিয়ে যাবেন, আক্রান্ত ব্যক্তির ব্রেনের সেল মরার সম্ভাবনা সবচাইতে কমে যাবে। ডায়াগনোসিস অর্থাৎ আমাদের ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে সর্বপ্রথম বুঝতে হবে ইসচেমিক স্ট্রোক হয়েছে না হেমোরেজিক স্ট্রোক হয়েছে। তা বোঝার জন্য আমাদেরকে সর্বপ্রথম সিটি স্ক্যান করতে হবে। সিটি স্ক্যানের মাধ্যমে কনফার্ম হওয়ার পরে আমরা যে সকল টেস্ট করতে পারি আরও ওভার, সেটি হচ্ছে এমআরআই এবং সেরেব্রাল অ্যাঞ্জিওগ্রাফি, ক্যারোটিড ডপলার, ইসিজি এবং অ্যাঞ্জিওগ্রাফি, ব্লাড গ্লুকোজ লিপিড প্রোফাইল এবং পিটি অর্থাৎ প্রথমবিন টাইম এবং এপিপিটি নামক এক ধরনের টেস্ট, যা করার মাধ্যমে আমরা আরও বেশি কনফার্ম হতে পারবো যে আসলে আমাদের যে স্ট্রোকটি হয়েছে সেটির অবস্থান কোথায় বা তার কন্ডিশন কী। ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অর্থাৎ ইমার্জেন্সি ম্যানেজমেন্টে আমরা ABC অ্যাপ্রোচ অনুসরণ করে থাকব। অর্থাৎ এতে এয়ারওয়ে অর্থাৎ এয়ারওয়ে তার ঠিক আছে কিনা, এবং বিতে ব্রেথিং অর্থাৎ তার ব্রেথিং সিস্টেম ভালো আছে কিনা, এবং সিতে তার সার্কুলেশন সিস্টেম অর্থাৎ ব্লাড সাপ্লাই এবং অন্যান্য সকল ফাংশন ঠিক আছে কিনা সেগুলো চেক করে থাকব। ইসচেমিক স্ট্রোক ম্যানেজমেন্ট অর্থাৎ ইসচেমিক স্ট্রোক ট্রিটমেন্ট। ইসচেমিক স্ট্রোক ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যে সকল রুলস ফলো করতে পারি সর্বপ্রথম সেটি হচ্ছে, যেহেতু ইসচেমিক স্ট্রোক মূলত আর্টারিতে কোনো ধরনের প্লাগ সৃষ্টি হওয়ার কারণে হয়েছে, তার জন্য সেই প্লাগ অর্থাৎ প্লাগকে গলানোর জন্য যেই ধরনের মেডিসিন এবং ট্রিটমেন্ট প্রসিডিউর ফলো করা উচিত সেগুলো আমরা করতে পারি। তবে যদি আর্টারিতে বড় ধরনের কোনো প্লাগ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা থ্রম্বোক্টমি করতে পারি। এবং সেই সাথে যেহেতু প্লাগের অর্থাৎ প্লাটিলেট জমার কারণে হয়েছে, সেই জন্য আমরা অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ এবং অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ ইউজ করতে পারি। এবং এই ইসচেমিক স্ট্রোক হওয়ার জন্য প্রধানত যেটি দায়ী সেটি হচ্ছে মূলত হাইপারটেনশন। সো হাইপারটেনশনকে আমাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। যেহেতু ডায়াবেটিস দায়ী, সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে ব্লাডে গ্লুকোজের পরিমাণ কেমন আছে, যদি বেশি থাকে অথবা কম থাকে, উভয় ক্ষেত্রেই হাইপার গ্লাইসিমিয়া অথবা হাইপোগ্লাইসিমিয়া দুইটিই থাকলে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। তবে বিশেষ একটি সতর্কতা, সেটি হচ্ছে এই ধরনের কোনো ভিডিও দেখে এই ধরনের কোনো ধরনের ট্রিটমেন্ট প্রসিডিউর নিজে থেকে ফলো করা যাবে না। একজন রেজিস্টার্ড ডাক্তারের কথা অনুসারে ট্রিটমেন্ট প্রসিডিউর ফলো করতে হবে। হ্যামোরেজিক স্ট্রোক ট্রিটমেন্ট প্রসিডিউর। হ্যামোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে যেটি দেখা যায় সেটি হচ্ছে ব্লাড ভেসেল অর্থাৎ আর্টারি রাপচার হওয়ার কারণে অর্থাৎ ব্লিডিং হওয়ার কারণে হয়ে থাকে। তাই সেই ক্ষেত্রে দেখা যায় যে ব্লাড অর্থাৎ হালকা হয়ে যায়। এই ব্লাড হালকা যেন না হয়ে যায় অর্থাৎ প্লাটিলেট যেন দ্রুত অ্যাক্টিভেট হতে পারে, দ্রুত কাজ করতে পারে, তার জন্য যেই ধরনের মেডিসিন প্রয়োগ করা উচিত সেই ধরনের মেডিসিন গ্রহণ করতে হবে। সেই সাথে যদি হাইপারটেনশন থাকে হাইপারটেনশনের মেডিসিন গ্রহণ করতে হবে। তবে চেষ্টা করতে হবে খুব দ্রুত যেন প্রেশার নিয়ন্ত্রণে না আসে, ধীরে ধীরে, হঠাৎ করে সরাসরি নিয়ন্ত্রণে আনা যাবে না। এবং সেই সাথে যেহেতু এটি সবচাইতে ঝুঁকিপূর্ণ, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারকে বাড়িয়ে দেয়, তার জন্য আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে রোগী যেন অজ্ঞান হয়ে না যায়। তা নিয়ন্ত্রণে আনার জন্য যেই ধরনের প্রসিডিউর মেনটেন করা জরুরি সেই প্রসিডিউর গ্রহণ করতে হবে। এখন জানবো কারা স্ট্রোকের ঝুঁকিতে সবচাইতে বেশি রয়েছে। 1 নম্বরে হাইপারটেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ, 2 নম্বরে যাদের ডায়াবেটিস রয়েছে, 3 নম্বরে অতিরিক্ত অর্থাৎ উচ্চ কোলেস্টেরল অর্থাৎ ব্যাড কোলেস্টেরল রয়েছে, এবং 4 নম্বরে অর্থাৎ যেই সকল ব্যক্তিদের ক্ষেত্রে উচ্চতার তুলনায় ওয়েট অনেক বেশি, এবং 5 নম্বরে যারা চেইন স্মোকার অর্থাৎ প্রচুর পরিমাণ স্মোকিং করে থাকে। 6 নাম্বার ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ তারা ফিজিক্যালি শারীরিক কোনো পরিশ্রম করে না, তার জন্য আমাদের প্রয়োজন প্রতিদিন মিনিমাম 150 মিনিট ব্যায়াম করা।
6 নাম্বার যাদের হার্ট ডিজিজ রয়েছে, 7 নাম্বার বিশেষ করে যারা আর্ট্রিয়াল ফিব্রিলেশন ডিজিজে আক্রান্ত এবং টিআইএ যাদের হয়েছে, এবং 8 নাম্বারে যাদের পূর্বের অর্থাৎ ফ্যামিলিগত হিস্ট্রি রয়েছে এবং যারা বিশেষ করে 55 বছরের ঊর্ধ্বে তারা স্ট্রোকের ঝুঁকিতে সবচাইতে বেশি রয়েছে। স্ট্রোকের প্রিভেনশন অর্থাৎ স্ট্রোক থেকে বাঁচার জন্য যে সকল পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি তা হচ্ছে 1 নম্বরে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা, অর্থাৎ সবসময় ব্লাড প্রেশার চেক আপের মধ্যে রাখতে হবে। 2 নাম্বার ডায়াবেটিস থাকলে তার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে হবে। 3 নাম্বারে অর্থাৎ যদি আপনি প্রচুর পরিমাণ স্মোকিং করে থাকেন, এই স্মোকিংকে নিয়ন্ত্রণ করতে হবে। সবচেয়ে ভালো হয় যদি আপনি স্মোকিং একেবারেই বন্ধ করতে পারেন। এবং 4 নাম্বারে রয়েছে হচ্ছে যেই সকল ব্যক্তির প্রচুর ওয়েট তা নিয়ন্ত্রণে আনতে হবে, ওয়েট যেন কখনো না বাড়ে সেই দিকে খেয়াল রাখতে হবে। এবং 6 নাম্বারে যে সকল মানুষের অর্থাৎ এলডিএলের পরিমাণ, ব্যাড কোলেস্টেরলের পরিমাণ বেশি রয়েছে তা নিয়ন্ত্রণে আনতে হবে এবং সবসময় রাখার চেষ্টা করতে হবে। এবং হার্ট ডিজিজ থাকলে সবসময় চিকিৎসাধীন থাকতে হবে। যদি পূর্বে কখনো স্ট্রোক অথবা টিআইএ হয়ে থাকে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের জন্য একজন স্বাস্থ্য পরামর্শকের পরামর্শ অনুযায়ী সবসময় চলতে হবে এবং সেই সাথে অ্যালকোহল এড়িয়ে চলতে হবে। এতক্ষণ পর্যন্ত আমার বন্ধু মাহফুজ আপনাদেরকে ব্রেন স্ট্রোক সম্পর্কে সকল তথ্য বলে ফেলেছে এবং আমি আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনার একটিমাত্র শেয়ারের মাধ্যমে অন্যরা অনেক উপকৃত হতে পারে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে স্টাডি অ্যান্ড ট্রাভেলস উইথ আজলের নতুন কোনো ভিডিও নিয়ে। গুড বাই বিউটিফুল পিপল অফ বাংলাদেশ।